ভালো আছেন রুমায় অপহৃত ব্রাঞ্চ ম্যানেজার, জানালেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের যে ম্যানেজারকে তারা অপহরণ করেছে তাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আছে এবং আমরা ইনশাল্লাহ আশা করি, আমরা খবর পেয়েছি যে ম্যানেজার সাহেব ভালো আছেন। উদ্ধারের পদক্ষেপ ইতিবাচক, জানালেন জেলা প্রশাসক। সড়কে গড়ে প্রতিদিন ঝরে 68 প্রাণ। দুর্ঘটনার বেশিরভাগ মামলায় সাজা হয় না ড্রাইভার হেলপারের, নিভৃতে কাঁধে স্বজন, আবারও স্টিয়ারিং ধরে ঘাতক চালক। বিচার তো নাই, একটা ফ্যামিলি নিষ্পাত করে দিয়ে একদম সর্বস্ব করে দিয়ে ও যে এখন হয়েছে কি 2 বছর হয়েছে, যার 2 বছরের মধ্যে ছাড়া পেয়ে গেল। উনি আবেদন করছে সরকারের কাছে আইনে যেন ভবিষ্যতে এইভাবে দুর্ঘটনা না হয়, এটা শেষ হোক। এখন কোনো কারণে ওই ঘটনা কি মনে পড়ে না? মনে পড়ে না। সরকার যে কেবল সেবক, সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বুঝতে পারে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। 2 সিটি মেয়র ও 5 জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ। একমাত্র আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছে তখনই এদেশের মানুষ অন্ততপক্ষে এইটুকু পেয়েছে যে সরকার জনগণের সেবক হিসেবে কাজ করে, যে কারণে বাংলাদেশের উন্নয়নটা সম্ভব হয়েছে, আমরা উন্নয়ন করতে পেরেছি। দেশ সঠিকভাবে পরিচালিত হলে ব্যাংক ডাকাতি হয় না, অভিযোগ মঈন খানের। লন্ডন থেকে পরিচালিত হওয়ায় বিএনপি চোরাবালিতে আটকা, মন্তব্য ওবায়দুল কাদেরের। বন্দুক দিয়ে ক্ষমতা অর্জন করে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে সেই ক্ষমতা চিরস্থায়ী করা যায় না। বাংলাদেশ যদি সঠিকভাবে চলতো তাহলে ব্যাংকে ডাকাতি কেন হতো? গণতন্ত্রের সবচেয়ে বড় হত্যা, গণতন্ত্র হত্যাকারীরা গণতন্ত্রের নামে মায়া কাটলাম। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, দুর্বৃত্তের হামলায় আনসার সহ 5 জন আহত, জিজ্ঞাসাবাদের জন্য 11 জন আটক। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছে মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আমাদের, এবারে বিস্তারিত খবর। বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক করতে সব সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে। অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের কার্যক্রম বেশ ইতিবাচক, জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। এদিকে বান্দরবানে ব্যাংক লুটের ঘটনায় কুকি চীনের সাথে সব ধরনের আলোচনা বন্ধ ঘোষণা করেছে জেলার শান্তি প্রতিষ্ঠা কমিটি। আজ যমুনা টেলিভিশনকে এই তথ্য জানিয়েছেন বান্দরবানের পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কই সই ফ্লা। 16 ঘন্টার ব্যবধানে 2টি ব্যাংকের 3 শাখায় ডাকাতির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। ব্যাংকের লুটের তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি দল। বুধবার বেলা 1টায় থানচির সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকে সশস্ত্র দল ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়ে নগদ টাকা লুট করে তারা। এর আগে মঙ্গলবার রাত 9টার দিকে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকের শাখায় একযোগে হামলা চালায়। এ সময় ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা রক্ষী সহ অন্তত 20 জনকে মারধর করে। ব্যাংক লুটের ঘটনায় আজ রুমা, থানচি, রোয়াংছড়ি 3 উপজেলায় কৃষি ও সোনালী ব্যাংকের সব শাখায় লেনদেন স্থগিত। আমরা জনগণকে আশ্বস্ত করতে যাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং আগের চেয়ে গত 2 দিনের যে অবস্থা ছিল তার চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা আশাবাদী, এখনো বলছি আমরা আশাবাদী এটা সুষ্ঠুভাবে সমাধান হবে। ম্যানেজারকে, ব্যাংক ম্যানেজারকে যেরকম অপহরণ করা নিয়ে গেছে তাদেরকে নিঃস্বার্থভাবে তাদেরকে মুক্তি ছাড়িয়ে দিতে হবে। তারপর আমরা চিন্তা ভাবনা করবো, ভবিষ্যতে আমরা চিন্তা ভাবনা করবো এই কমিটির থাকবে কি থাকবে কিনা। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত দিতে পারছি না। বান্দরবানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রেহান, যাচ্ছি তার কাছে। রিয়াজ, একটু জানতে চাই যে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার উদ্ধারের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, এবং অন্য জায়গায় যে এটা যে কুকিচিন হামলা করেছে কিনা বা তাদের অবস্থান, কোনো কিছু আসলে শনাক্ত করা গেছে কিনা? মনির, এই যে ঘটনা, বিশেষ করে রামুর যে ঘটনাটি, এইটি অর্থাৎ দুঃখিত রুমার যে ঘটনাটি,
এই রুমার ঘটনাটি অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেছে এবং এই আমি একটু সময় নেব আপনার কাছ থেকে এবং আমি এই জায়গাটি একটু দেখাতে চাই। মনে হয় আপনি পাহাড় ভ্রমণ করেন, আপনি এই জায়গাটি নিশ্চয়ই চেনেন, যেটি রুমা সদর একেবারে 0 পয়েন্ট, অর্থাৎ এখানে ট্রাই জাংশন বলা হয়। একটি রাস্তা চলে গেছে রুমার বাজারের দিকে, আরেকটি থানচির দিকে এবং আরেকটি এখানে যেটি রয়েছে উপরের দিকে যেটি দেখতে পেলেন সেটি উপজেলা প্রশাসন এবং সেখানে আনসার ক্যাম্প রয়েছে, সামনে মসজিদ এবং ঠিক এই যে ভবনটি সেই ভবনটিতে দোতলায় একই সঙ্গে এক পাশে ব্যাংকের কার্যক্রম চলে এবং আরেক পাশে পুলিশ সেখানে অবস্থান করতে হবে, পুলিশের সদস্যরা সেখানে তাদের বাসস্থান রয়েছে, সেখানে তারা অবস্থান করে। সুতরাং এই যে এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এসে সন্ত্রাসীরা চারিদিক থেকে এবং স্থানীয়রা যেটি বলছেন যে শুধু একদিক থেকে নয়, এখানে যে 4-5 দিকে যে রাস্তাগুলো রয়েছে সেই চারিদিক থেকে এসে তারা এখানে হামলা করেছে এবং শুধু তাই নয়, সেখানে পুলিশ সদস্যদেরকে নিয়ে গিয়ে তার মসজিদে তারা সেখানে যে ব্যাংক কর্মকর্তা ছিলেন বা ব্যাংক ম্যানেজার ছিলেন সোনালী ব্যাংকের, তাকে শনাক্ত করেছে এবং তাকে সেখান থেকে তারা তুলে নিয়ে গেছে। পাশাপাশি ব্যাংকের একজন ক্যাশিয়ার ছিল ঠিক তার সোনালী ব্যাংকের ঠিক পাশে একটু দূরে, অর্থাৎ রুমা বাজারের একটু কাছে, সেখানে গিয়ে তাকে তার উপর হামলা করেছে বা তাকে পিটিয়ে আহত করেছে, ভল্টের চাবি নিয়েছে তার কাছ থেকে। তো সবকিছু মিলে এখানে আসলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, সক্ষমতা সবকিছুর একটি প্রশ্ন রেখে যায়। তো আমরা এই প্রশ্নগুলো করার চেষ্টা করেছিলাম আজকে যারা রয়েছেন প্রশাসনের, জেলা প্রশাসন, পাশাপাশি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, তাদের কাছ থেকে তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যে এই যে সমস্যাটি বা এই যে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা সেটি যাতে কমিয়ে আনা যায়। পাশাপাশি ব্যাংক কর্মকর্তা যে অপহৃত হচ্ছেন তাকে যত দ্রুত সম্ভব তাকে ফিরিয়ে আনা বা তাকে উদ্ধার করা এখন সবচেয়ে মূল বিষয়। এবং তারা নিশ্চিত করেছেন, বিভিন্ন সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি যে যারা অপহরণ করেছে তাদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে কথাবার্তা চলছে, যোগাযোগ চলছে এবং খুব শীঘ্রই হয়তো তারা এটি সুখবর বা ইতিবাচক সংবাদ আমরা দিতে পারবো। তবে আর এখন পর্যন্ত এটি অনেকাংশেই নিশ্চিত করা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বলেও দিয়েছেন, তবুও আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয়রা নিশ্চিত করেছেন যে এটি কুকিচিন অর্থাৎ কেএনএফ এর কাজ হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে রিয়াজ রায়হান। আমরা বান্দরবানের রুমাতে ছিলাম, রিয়াজ রায়হানের কাছ থেকে জানছিলাম বান্দরবানের থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের 2টি শাখায় লুটপাট চালানোর পর থমথমে সেখানকার পরিস্থিতিও। বন্ধ 3টি উপজেলায় ব্যাংকগুলোর লেনদেন। ঘটনাস্থল থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। ব্যাংকের ঠিক পাশেই পুলিশের থাকার জায়গায়, সেখানে সর্বমোট 10 জন পুলিশ সদস্য থাকেন, একজন এএসআই, একজন নায়েক ও 8 জন পুলিশ কনস্টেবল। এরা সেই সময়টিতে যখন ঘটনাটি ঘটেছিল সেই সময়টিতে 10 জনই ব্যাংকের সেই ডান পাশে ছিলেন এবং সেই জায়গাটিতে তারা যখন অস্ত্র নিয়ে হামলা চালাতে আসে কেএনএফ এর সদস্যরা, তখন তারাও অস্ত্র নিয়ে তাদের মোকাবেলা করতে এগিয়ে আসে। প্রথমে 2 জন কনস্টেবল যারা প্রথমে গেটের মুখে দাঁড়িয়েছিলেন তাদেরকে তারা প্রথমে জিম্মি করে এবং এরপরে ভেতরে ঢুকে বাকি যে 8 জন পুলিশ সদস্য ছিলেন তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে তাদেরকে মাথা নিচু করে শুইয়ে রাখেন এবং কোনো ধরনের নড়াচড়া করতে নিষেধ করেন এবং বারবার বলেন যে আপনারা নড়াচড়া করলে এখানে অনেককেই তারা গুলি করে মেরে ফেলবেন। না, আমরা ছিলাম ভিতরে, ছিলাম 10 জন ছিলাম আর কি। ভিতরে 10 জন সবাই ছিলেন? আমরা সবাই পজিশনে যখন যেতে গেছে আমাদেরকে এখানে যারা ছিল সবাই জিম্মি করে ফেলছে, ম্যানেজারের জিম্মি করছে, আমাদেরকে জিম্মি করছে। আমরা তো তাও ভালো ম্যানেজারের উদ্ধার করছি জিম্মি অবস্থায়। বিভিন্ন জায়গায় খবর দিছি, বিজিবির ফোন দিছি, ইয়ারে ফোন দিছি। আপনাদের অস্ত্র নেয় নাই? আমাদের অস্ত্র নেওয়ার জন্য আমরা যখন মোমেন্ট করতেছি মোমেন্ট চেঞ্জ করবেন না, আপনারা যদি মোমেন্ট চেঞ্জ করেন আমরা কিন্তু এদেরকে মেরে ফেলবো। এই কারণে আমরা হায়ার করতে পারিনি। আমরা যদি গুলি করতাম পাবলিক মারা যেত, প্রচুর পাবলিক। আমরা মরতাম, সমস্যা নেই, আমরা দেশের জন্য জীবন দেওয়ার জন্য ভক্তি। মামলার প্রক্রিয়া চলমান আছে। আমরা এবং এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সন্ত্রাসী ভাবে যারা হামলাটা চালিয়েছে, কেএনএফ এর যারা রয়েছেন, ব্যাংক লুটে যারা এসেছিলেন, তারা 40 জনের মতো এসেছিলেন এই জায়গাটিতে 4টি চাঁদের গাড়িতে করে এবং সেই সময় তাদের হাতে থাকা যে অস্ত্র ছিল সবগুলোই ভারী অস্ত্র ছিল, এসএমজি এই ধরনের কথাগুলো বলছেন এবং রকেট লঞ্চার পর্যন্ত ছিল, সেটাই কিন্তু বলা হচ্ছে। বাইরে কজন ছিল সেটা দেখি নাই, কিন্তু ভিতরে ঢুকছে 3 জন। আমাদেরকে সবাইকে ম্যানেজারের রুমে নিয়ে আসছে, সবাইকে এক জায়গায় করে 2 জনে এভাবে করে অস্ত্র ধরে বলছে যে চুপ, স্টপ। তারপরে ম্যানেজারকে তারপর আমরা ম্যানেজারকে দেখা দিয়েছি। তারপর ওনারা একজন ম্যানেজারকে নিয়ে টাকা নেওয়ার জন্য চলে গেছে। আমরা বাকিগুলো 2 জন অস্ত্র ধরে দেখছে। ব্যাংকের যারা সেবা গ্রহীতা তারা ছিল 2 থেকে অন্তত 250 জন, যারা গতকাল আপনার জানা আছে যে ব্যাংক আওয়ার তো ঈদের আগে, তো যার কারণে আপনার 280, সেখানে মহিলা আছে, বাচ্চা আছে, ইয়ং ম্যান আছে, বয়স্ক আছে। তো সবাই মোটামুটি একটা আতঙ্ক, কেউ ভয়ে কাঁপছিল। আমরা এসে দেখছি যে অনেকে কাঁপতেছে ভয়ে।
এখান থেকেই 15 লাখ টাকা নিয়ে যায় এবং পার্শ্ববর্তী যে কৃষি ব্যাংক রয়েছে সেখান থেকেও 2,45,000 টাকা নিয়ে যায়। সবকিছু মিলিয়ে এই যে দিন দুপুরে এমন ঘটনা, বান্দরবানের যে মানুষ রয়েছে এবং যারা এই ঘটনা দেখেছেন চোখের সামনে তাদেরকে বেশ আতঙ্কিত করে রেখেছে, বেশ শঙ্কায় রয়েছে তারা তাদের নিরাপত্তা নিয়ে। আলামিন শিকদার, যমুনা নিউজ, বান্দরবান। আমরা আলামিন শিকদারের তথ্য জানছিলাম, রিপোর্ট দেখছিলাম। তিনি ছিলেন থানচির, বান্দরবানের থানচিতে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কথা বলছেন। নিশ্চয়ই তার কথাতে আমরা এই যে কুকিচিনের যে ঘটনা, ব্যাংক ডাকাতির ঘটনা, সেটাও জানতে পারবো। আমরা যাচ্ছি সরাসরি সচিবালয়ে। ঘটিয়েছে এটা আমাদের জানা ছিল না। তা আমরা যেভাবেই করুক, হঠাৎ করে করুক কিংবা কোনো উদ্দেশ্য নিয়ে করুক, আমরা আর কেউকে ছাড় দেব না, আমরা এটার ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। এমন কিছু ঘটেনি যাকে জরুরি ঘোষণা করতে হয়। আমরা দেখছি, আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সবকিছুই করব। আমরা আগে সবকিছু জেনে নিচ্ছি এর পিছনে কারা আছে, কোনো উদ্দেশ্য আছে কিনা, কোনো ধরনের নাশকতা কিংবা কোনো পরিকল্পনা আছে কিনা, সেইগুলি দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কোনো কিছু ছাড় দেব না, আমরা এটা কঠিন ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী, এরকম গোয়েন্দা তথ্য ছাড়া এই যে ঘটনাগুলো ঘটলো, এইরকম ঘটনার তো আসলে আশঙ্কা থেকেই যায়। এরপর সামনে তো আবার ঈদ আছে, ছুটি আছে, সবকিছু নিয়ে আপনি কি ভাবছেন সরাসরি? আমাদের কাছে যা ইনফরমেশন গোয়েন্দা সংস্থারা দিচ্ছে সেই অনুযায়ী আমরা অবশ্যই আমাদের হোম মিনিস্ট্রি সেইভাবেই কাজ করে থাকে। তো আমাদের কাছে এখন পর্যন্ত পয়লা বৈশাখ নিয়ে কিংবা কোনো কিছু নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কিছু আসেনি, এবং না আসলেও আমরা সেদিন মিটিংয়ে স্পষ্ট করে বলে দিয়েছি যে আমাদের কাছে কোনো থ্রেট কিংবা কোনো গোয়েন্দা সংস্থার কোনো ধরনের ইনফরমেশন না থাকলেও আমাদের যা প্রিকশন, আমাদের যা সতর্কতা নেওয়ার, সেগুলো আমরা নিচ্ছি। থ্যাংক ইউ। আমি তো পরিষ্কার করে বলেছি যে আমরা এই ঘটনাকে তুচ্ছ ঘটনা মনে করছি না। আমরা মনে করছি এই ঘটনার তদন্ত করে আমরা এই কারণটা কি আমরা বের করব। আমরা ঘটনার বের করে আমরা তার ব্যবস্থা নেব। তার আগে আমি বলছি এই ঘটনা যে ঘটাক আমরা তাদের চিহ্নিত করে তাদের আমরা ব্যবস্থা নেব। আমরা খুব কঠিন ব্যবস্থা নেব। এটা আমাদের কাছে এখনো সেই ধরনের কোনো ইনফরমেশন নেই। আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। আপনারা যেটা জানেন, যেটা বলছেন, অনেক কিছু হতে পারে। আমরা না জেনে, তথ্য না পেয়ে আমরা কিছু বলতে পারছি। থ্যাংক ইউ। আগুনের বিষয়টা বলছিলেন, আমরা দেখি নির্বাচনের আগে ট্রেনে আগুন, বাসে আগুন, তারই ধারাবাহিকতা এগুলো সবগুলো আমরা দেখছি। আমরা তো মনে করছি এই একের পর এক আগুন ধরাটা আমাদের কাছে আশ্চর্য লাগছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোনো ইঙ্গিত কিংবা কোনো কিছু এটা পিছনে আছে কিনা। সেই জন্যই আমি এটা পরিষ্কার করে বলতে চাই, মানে খুব অল্প সময়ের মধ্যে কতগুলি বড় বড় শিল্প কারখানা আগুন ধরার এর পিছনে কোনো রহস্য আছে কিনা সেটা আমরা দেখছি, এবং সবকিছু দেখে আমরা ব্যবস্থা নেব। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন সচিবালয়ে, আমরা ছিলাম সেখানে। আমরা যাচ্ছি পরের খবরে। সড়ক দুর্ঘটনা ঘটে, ঝরে যায় প্রাণ, দায়ের হয় মামলা, কিন্তু তারপর কি হয়? স্বজনহারারা কেন হতাশ বিচারের প্রশ্নে? কেন সাজা হয় না অভিযুক্ত ড্রাইভার, হেল্পার বা পরিবহন সংশ্লিষ্টদের? বিশ্বব্যাংকের হিসেবে প্রতিদিন যে দেশে 68 জন মানুষ দুর্ঘটনায় প্রাণ হারায়, সে দেশে কেন প্রতিকার পাচ্ছে না পরিবার বা স্বজন? সড়ক দুর্ঘটনা মামলার বিভিন্ন দিক নিয়ে অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। সাথে ছিলেন বাটিং মার্মা, ছবি তুলেছেন নাহিদ হোসেন। দুর্ঘটনায় শেষ একটি পরিবারের 7 ভাই, উঠানে একসাথে সমাধি তাদের। আর কিচ্ছু নাই। একদিনে সব পুত্র সন্তান হারানো হতভাগা মা। পৃথিবীতে এমন নজির বিরল। সারা দিন রাত আমাকে ঘুরে ঘুরে কাটছে। আমাকে আরো কত কষ্ট সইতে হয় জানি যে বাবা, চোখে কিনে দেখতে হয়। 2022 সালের 8 ফেব্রুয়ারি ভোর 5:30 একটি পিকআপ পিষে দেয় রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা 7 ভাইকে। প্রাণে বেঁচে যান 2 বোন। গাড়িটা সোজা এদিকে পিছন দিয়ে গিয়ে মারা দিছে। ফানি ফানি করতে আমার দাদারা
আবার আসে পিছন থেকে এসে আবার দিছে ডলা। আমার সামনে এতগুলা লাশ পড়ে গেছে দাদা, আমার একদম মাথার রিয়াসিত ছিল না দাদা। সেই চালকের কোনো লাইসেন্সই ছিল না এবং যে গাড়িটি, সেই গাড়িটি 2018 সালের পর সেই গাড়ির আর কাগজপত্র নবায়নই করা হয়নি। যথারীতি চালককে গ্রেফতার করা হয়, তিনি আবার জামিনে বেরিয়েও আসেন, কিন্তু এই পরিবারের অপেক্ষা ফুরোয় না বিচারের আশায়। বিচার তো নাই, এতজন মানুষকে ছেড়ে দিয়ে একটা ফ্যামিলি নিষ্পাত করে দিয়ে একদম সর্বশ করে দিয়ে ও যে এখন হয়েছে কি 2 বছর হয়েছে, যা 2 বছরের মধ্যে ছাড়া পেয়ে গেল। আমাদের করে পুরো ফ্যামিলি পুরুষ শূন্য হয়ে গেছে, একটা ছেলে নেই। এই যে দেখেন শাশুড়ি সহ আমরা 7 জন, কিন্তু সবাই বিধবা। চোখ ফেরানো যাক নয়নাভিরাম পাহাড়ের বিভৎস অন্য এক ঘটনায়। 2012 সালের 14 জানুয়ারি 17 জনের মরদেহ পড়েছিল এই খাদেরই বিভিন্ন জায়গায়। পরবর্তীতে আরও 2 জন তারা মারা যান হাসপাতালে। থানচি থেকে সকাল 7টায় ছেড়ে এসেছিল পাহাড়িকা পরিবহনের এই বাসটি, ঠিক এই স্পটে এসেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় থানচির চিংমনপ্রু হারান স্বামী ও সন্তানকে। তখন তার বয়স 56, এখন 68। দীর্ঘ 12টি বছর ধরে চিংমনপ্রু নীরবে নিভৃতে রয়েছেন বিচার পাবার অপেক্ষায়। এটি বান্দরবান জেলা জজ আদালত। এখান থেকে থানচির সেই দুর্ঘটনার মামলার নথি খুঁজে বের করি আমরা। সে ঘটনায় মামলা হয়েছিল 3টি ধারায়: অবহেলা, বেপরোয়া গাড়ি চালিয়ে ঘটানো মৃত্যু ও আঘাত। আসামি করা হয় 2 জনকে, বাসের চালক এবং হেলপার। যদিও গ্রেপ্তার করা হয়নি কাউকেই। পরে 2016 সালে মামলাটি নিষ্পত্তি হয়ে যায় সাক্ষীর অভাবে। আর সবচেয়ে অবাক করা বিষয়, বাদী হিসেবে যার নাম দেখানো হচ্ছে সেই ব্যক্তি জানেনই না তিনি এই মামলার বাদী। সেই দিন সন্ধ্যায় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ আমাকে থানা নিয়ে যায়। থানা নিয়ে গিয়ে একটা স্বাক্ষর দিতে বলে থানা থেকে। তো আমি স্বাক্ষর দিলাম। মামলা কিভাবে খালাস হলো, কিভাবে মীমাংসা হলো আমার এখনো জানা নাই। অর্থাৎ বাদী হয়ে তিনি একটিবারের জন্যেও যাননি আদালতে। আসামিরা সবাই এখন মুক্ত, স্বাধীন। তারা কোথায় আছে, কি করছে? অনুসন্ধান শুরু পাহাড়িকা পরিবহন থেকে। থানচির আলোচিত দুর্ঘটনার বাস চালক সুভাষকে খুঁজছি আমরা। পাহাড়িকা পরিবহনে এখন তিনি নেই। জেলার বাস স্ট্যান্ড ঘুরে চালকদের সাথে কথা বলে তার খোঁজ পেয়ে যাই আমরা। ওই দুর্ঘটনায় পাহাড়িকা পরিবহনের বাসটি তিনি চালাচ্ছিলেন, সেই একই চালক এই বাসটিও চালাচ্ছেন। এখন তিনি অন্য রুটে। এই সেই সুভাষ দাস। বিপজ্জনক পথের স্টিয়ারিং এই 57 বছর বয়সেও ছাড়েননি। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার কাছে এখন অনেকটাই ঝাপসা 19 জনের মৃত্যুর দায়। এখন কোনো কারণে ওই ঘটনা কি মনে পড়ে? না, মনে পড়ে না। সেই দুর্ঘটনায় নিজের দোষ দেখেন না সুভাষ। তাহলে কার দোষ ছিল? সুভাষ এখন যে বাসটি চালাচ্ছেন সেটি দেখেও ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই বাসগুলো যে চলে, এগুলোর কি ফিটনেস আছে? আছে। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণা জানাচ্ছে, বেশিরভাগ সড়ক দুর্ঘটনায় শেষ পর্যন্ত গিয়ে দায় চাপানো হয় পরিবহনের ওপর। সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান থানচির দুর্ঘটনায় আলাদা কিছু দেখেননি। থানচিতে এবং পার্বত্য অঞ্চলে অধিকাংশ গাড়িরই কোনো ফিটনেস এবং অদ্ভুত টাইপের কিছু গাড়ি আছে, হ্যাঁ, এবং এই গাড়িগুলো প্রতিদিন পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় উল্টে পড়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এখানে উল্টাচ্ছে। এখানে যদি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয় তাহলে পরে আইনের শাসন প্রয়োগ করতে হবে, বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। ফিটনেস যদি কারণ হয় তাহলে বিআরটিএ দায় এড়ায় কিভাবে? দায় অস্বীকার করেননি সংস্থার চেয়ারম্যানও। আমাদের মাত্র এই 19টা পদ আছে ম্যাজিস্ট্রেটের, এর মধ্যে অর্ধেকের মতো খালি থাকে। আমরা অনেক সময় পোস্টিং আমরা পাই না। মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে সড়কের এই রুলগুলো তারা মানে যারা ব্রেক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বিআরটিএর জনবল নেই, বিআরটিএর সক্ষমতা নেই, এই অভিযোগ অনেক পুরনো, কিন্তু জনবল দেয় না কেন? বিআরটিএ তো সরকারকে বছরে প্রায় 6,000 কোটি টাকা রাজস্ব দেয়।
বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশের সড়কে প্রতিদিন প্রাণ যাচ্ছে প্রায় ৭০ জনের। দুর্ঘটনায় পঙ্গু হচ্ছে ২০০-রও বেশি মানুষ। হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুমে প্রতি ৪০ মিনিটে রেকর্ড হচ্ছে একটি দুর্ঘটনা। ৮৪% দুর্ঘটনার মূল কারণ দ্রুতগতি, আর যার ৯০%-এরই তদন্ত করতে গিয়ে এক হিমশিম অবস্থার মধ্যে পড়ে যায় পুলিশ। সড়কে মৃত্যুর মামলাগুলো কেন এগোয় না? তিনি যা দেখেছেন, যে কথা বলার কথা বা আগে যেভাবে বলেছেন, এই সমস্ত জায়গায় দেখা যায় অনেক ক্ষেত্রেই পক্ষগুলোর মধ্যে নানা ধরনের পরিবর্তন ঘটে, তাদের মধ্যে অনেক সময় সমঝোতা হয়। খোদ পুলিশের কাছেও নেই সড়ক দুর্ঘটনার বিচারের নজির। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাও মনে করতে পারলেন না এমন কোনো দৃষ্টান্ত। মামলা করার পরে ওনাদের অনেকের আগ্রহ হারিয়ে ফেলেন, যার কারণে আর মামলাটা ওই নিষ্পত্তির পর্যায়ে আর যায় না। আর যদি সাক্ষীরা না আসেন, ওনারা যদি না কোঅপারেট করেন, সেই ক্ষেত্রে কিভাবে মামলা শেষ হবে? বিচার নেই, তাই দায় এড়িয়ে যায় সবাই। স্বজনহারা চিংমনপ্রু এখন বিচার চান স্রষ্টার কাছে। উনি আবেদন করছে সরকারের কাছে, আইনে যেন ভবিষ্যতে এইভাবে দুর্ঘটনা না হয়, এটা শেষ হোক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। অনেক বড় দেশ চাইছে খাদ্য আমদানিতে তাদের উপর নির্ভরশীল থাকতে, তবে বাংলাদেশ এই বিষয়ে কারো উপর নির্ভরশীল থাকতে চায় না, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মানুষের আস্থা ও বিশ্বাস নিয়ে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠান। সশ্রদ্ধচিত্তে শপথ বা প্রথমেই প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহণ করেন কুমিল্লা ও ময়মনসিংহের নবনির্বাচিত 2 মেয়র। সকলের প্রতি আইন অনুযায়ী। পরে সরকার প্রধানের কাছ থেকে শপথ নেন বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যানরা। তারপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের। শপথ পর্ব শেষে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের শক্তিতেই খাদ্য উৎপাদন বাড়াতে চায় সরকার। তৃণমূলে উৎপাদন বাড়াতে জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। কোথাও কোনো জমি অনাবাদি থাকবে না, সব জমি চাষ করতে হবে, উন্নত করতে হবে। এবং সেই সাথে শুধু জমি চাষ না, জমি চাষের সাথে সাথে যেমন মৎস্য উৎপাদন, হাঁস মুরগি বা যে কোনো গরু ছাগল ভেড়া এগুলি পালন, আমার মনে হয় এই কাজগুলি যদি উৎসাহিত করা যায় তাহলে কিন্তু মানুষের আর খাদ্যের অভাব, পুষ্টির অভাব হবে না। আর আমাদেরকে কখনো পর মুখোমুখি হতে হবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে যে অনেকেই চাইবে যে আমরা এটা না করে অন্য দেশ থেকে খাবার কিনি আর তাদের উপর নির্ভরশীল থাকি। পেঁয়াজের জন্য নির্ভরশীলতা ছিল আমাদের, আজকে সেই নির্ভরশীলতা অন্তত 40% আমরা কিন্তু সমাধান করেছি। ভবিষ্যতে আমরা করতে পারবো, আমরা নিজেরাই উৎপাদন করব। স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্পের মান ঠিক রাখতে মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের আর্থসামাজিক উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখার জন্য সবাইকে আন্তরিকতার সাথে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের সেবা করে, মানুষের কল্যাণে কাজ করবার আহ্বান জানাচ্ছি। একটা ভোটের কিন্তু অনেক মূল্য, এটা মাথায় রাখবেন। কাজে এটার জন্য কোনো মতে মানুষের আস্থা, বিশ্বাসটা যেন আপনারা না হারান। আওয়ামী লীগ জনগণের সেবক হিসেবে কাজ করে বলেই গত 15 বছরে দেশের চেহারা অনেকটাই বদলে গেছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। যতই আমি উন্নতি করি, কিছু লোক আছে তাদের কিছুই ভালো লাগে না, আর কোনো কিছুই তারা ভালো দেখে না, কোনো উন্নয়নই দেখে না। যারা দেখে না, চোখ থাকতে অন্ধ, তাদেরকে করুণা করা ছাড়া আর কোনো কিছু নেই। তাদের আমরা করুণা করতে পারি, কিন্তু মানুষ আজকে কতটুকু উপলব্ধি করতে পারছে তাদের উন্নয়নটা, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি সুপেয় পানি নিশ্চিতের বিষয়ে উদ্যোগ নিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্রের হত্যাকারীরা গণতন্ত্র নেই বলে মায়াকান্না করলে হাসি পায়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, বিএনপি ভুয়া ভোটার তৈরি করেছে।
সকালে বঙ্গবন্ধু এভিনিউতে স্বাস্থ্য সহায়তা উপকরণ বিতরণ করেন তিনি। সেখানে এসব মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা গণতন্ত্রের চর্চা করে। তার দাবি বিএনপিতেই গণতন্ত্রের চর্চা নেই। সে কারণে মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের টার্ম শেষ হচ্ছে না। তার অভিযোগ, রিমোট কন্ট্রোলের মতোই লন্ডন থেকে পরিচালিত হয় বিএনপি। দেশ সঠিকভাবে পরিচালিত হলে ব্যাংক ডাকাতি হয় না, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে কারারুদ্ধ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের বাসায় যান তিনি। সেখানে তিনি বলেন, ব্যাংক ডাকাতির ঘটনা অবাক হওয়ার কিছু নেই। রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে বলেই দেশে এই অস্থিরতা। সীমান্তে হত্যা সরকারের ব্যর্থতা। শুধু রাজনৈতিক স্থিতি অবস্থা ও গণতন্ত্র ধ্বংস করেনি আওয়ামী লীগ, তারা দেশের অর্থনীতিও ধ্বংস করেছে। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের হামলায় আনসার সদস্য সহ 5 জন আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য 11 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, গত রাতে 50 থেকে 60 জনের একটি দল হানা দেয় সেখানে। এ সময় গেটে থাকা নিরাপত্তা কর্মীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। চিৎকার শুনে আনসার সদস্যরা এগিয়ে গেলে তাদের উপরও চড়াও হয় ডাকাত দল। এ সময় আনসার সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যায় সংঘবদ্ধ দলটি। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, ম্যাটেরিয়াল ইয়ার্ডে থাকা মালামাল নিতেই হানা দিয়েছিল দুর্বৃত্তরা। ক্রেতাদের পদচারণায় জমজমাট দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক। এক ছাদের নিচে পছন্দের সব পণ্য পেয়ে খুশি তারা। আমরা এ বিষয়ে আরও জানবো ঈদের শপিং নিয়ে। আমাদের সহকর্মী তানভীর মৌসুম সেখানে আছেন যমুনা ফিউচার পার্কে। ঈদের মাত্র আর 5-6 দিন মতো বাকি আছে, তাই না? এই সময়টাই অনেক ভিড় থাকার কথা, মানুষের মধ্যে একটা থাকার কথা, এবং 1 তারিখও হয়ে গেছে, মানুষের হাতে মাস শেষে স্যালারি এসেছে, বেতন এসেছে, সবাই আসলে হুমড়ি খেয়ে পড়ার কথা মার্কেটে। কি অবস্থা দেখছেন কেনাবেচার? মনির, আপনি যেমনটি বলছিলেন যে মাসের এখন শুরু হওয়ার পর নতুন মাসে অনেকেরই স্যালারি ঢুকেছে, অনেকেই আসলে এখন ঈদ শপিংয়ের জন্য আসলে পুরোপুরিভাবে যদি বলি যে ঝাঁপিয়ে পড়া, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আমরা এমন অনেকেই পেয়েছি, অনেকের সাথে কথা বলেছি যারা আসলে স্যালারি পাওয়ার পরই কিন্তু মার্কেটে এসেছেন এবং স্যালারি হওয়ার জন্যই কিন্তু মূলত তারা অপেক্ষা করছিলেন। এবং এছাড়া যদি বলি যে এখানে যেহেতু একসাথে সব বড় বড় ব্র্যান্ড পাওয়া যায়, সব যেহেতু এখানেই পাওয়া যায় একসাথে নিচে, সেহেতু সবাই আসলে এখানেই চলে আসেন। একটু দেরিতে হলেও আবার অনেক সময় দেখা যায় যে অনেকটু পরে গেলেও তারা কিন্তু আসলে চান যে যমুনা ফিউচার পার্কেই আসতে, কারণ এখানে যেহেতু সবগুলো ব্র্যান্ডই আছে এবং বড় বড় সব ধরনের দোকান থেকে শুরু করে শোরুম আউটলেট সবই আছে। তাই এখানে আসার মানেই হচ্ছে যে একজনের ঈদ শপিং সম্পূর্ণরূপে শেষ হয়ে যাওয়া। এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য যদি অন্যান্য শপিং করতে হয় সেক্ষেত্রেও কিন্তু তারা যমুনা ফিউচার পার্কেই আসেন। এবং এখানে যে শুধু রাজধানীবাসীরা আসছেন বিষয়টা কিন্তু তা নয়, ঢাকার বাইরে থেকেও অনেকে আসছেন। আমরা এমন অনেকে পেয়েছি যারা আসলে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আবার অনেকে এসেছেন জরুরি কাজে। যারা জরুরি কাজে এসেছেন তারাও কিন্তু আসলে যমুনা ফিউচার পার্কে ঢুমারতে ভুল করেননি, কারণ এখান থেকেই তারা তাদের ঈদ শপিং, শেষ মুহূর্তের ঈদ শপিংগুলো সেরে নেবেন। মনির, অনেক ধন্যবাদ আপনাকে। তানভীর মৌসুম জানাচ্ছিলেন যমুনা ফিউচার পার্ক থেকে। তাইওয়ানে ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোয় এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে শতাধিক মানুষ। চলছে উদ্ধার কাজ। এ পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত 1000-এরও বেশি। কিংসুই টানেলে আটকে পড়া 77 জনকে উদ্ধারে রাতভর চলে অভিযান। রাজধানী সহ অন্যান্য এলাকায় ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। বুধবার পূর্ব উপকূলে স্থানীয় সময় সকাল 8টায় নাগাদ অনুভূত হয় 7.4 মাত্রার কম্পন। হোয়ালিন থেকে 18 কিলোমিটার দক্ষিণে পানির নিচে ছিল কেন্দ্রটি। ভূমিধস হয় অঞ্চলটির বেশ কয়েকটি এলাকায়। জোরালো কম্পন অনুভূত হয় প্রতিবেশী জাপান ও চীনেও। দর্শকের এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।